বিএড করতাম, এমএসসি করার পর আমিও টিউশনি পড়াতাম। আজকে আমাকে খুব হীনমন্যতায় ভুগতে হয় যখনই আপনাদের এই এলাকায় আসি। একজন শিক্ষক হিসেবে আমি অত্যন্ত ব্যর্থ হয়েছি। তার কারণ 1 কোটি টাকা তো দূরের কথা, টিউশনি পড়িয়ে 10 লক্ষ টাকা ওই 1-2 বছরে আমি জমাতে পারিনি, কারণ তারপরে আমার চাকরি হয়ে গেছিল পরীক্ষা দিয়ে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আপনাদের বিধায়কের মেয়ে এত ট্যালেন্টেড, তিনি টিউশনি পড়িয়ে তার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা জমাতে পেরেছিলেন। আপনাদের এই বিধায়কের সুনাম আপনারা আগে থেকেই জানেন। তিনি ট্রাকে ভরে ভরে বর্ডারে চাল পাঠাতেন, যেই চাল রেশন ব্যবস্থায় যাওয়ার কথা ছিল। তার সাগরেদদের নাম একের পর এক উঠে এসেছে। আপাতত তিনি মনে হয় জামিনে মুক্ত। তো জামিনই কাটিয়ে নিন, বেশি দিন এই জামিনই চলবে না। আগামী দিনের আদালতের রায় আসবে, উপযুক্ত জায়গায় আপনাদেরকে যেতে হবে। ভোট দিলেই ঘর মিলবে, নচেত ঘর মিলবেন না। কে বলছেন? ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, যাকে সবাই হ্যালো স্যার বলেছেন। তিনি অভিনয় করেন, নাটক করেন। আমরা শুনেছিলাম যারা নাটক করেন, গান বাজনা করেন, অর্থাৎ সাংস্কৃতিক মনস্ক মানুষ, তারা সাধারণত উদার মনস্ক হয়। আমার প্রশ্ন, পার্থ ভৌমিক বাবু, আপনি তো ভাইপোর চেলা হয়ে ভালোই কামাচ্ছেন। আমাদের কাছে খবর আছে দাদা বৌদির বিরিয়ানি থেকে শুরু করে বোমার কারখানা কোনোটাই তো বাদ দেন না, সব জায়গা থেকে মাল নেন। তো তারপরেও আপনার পেটে কে এমন লাথি মেরেছে যে গরিব মানুষকে একটু ঘর দেবেন, তার জন্য তাদের উপর সত্য চাপাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, নাহলে পরে তাদের ঘর পাওয়ার কোনো অধিকার নেই। এছাড়াও আপনারা জানেন যে জাতীয় মহিলা কমিশনে যখন আমাদের সন্দেশখালির ঘটনা গেছিল, প্রত্যেকটি ক্ষেত্রে প্রমাণ হয়েছে যে জাতীয় মহিলা কমিশন হোক বা অন্যান্য জায়গায় হোক, যে মহিলাদের উপর অত্যাচার এই জেলাগুলোতে, এই লোকসভাগুলোতে দিনের পর দিন অত্যন্ত বাড়ছে। আমরা এর আগে দেখেছি একজন মহিলা সিভিল ইঞ্জিনিয়ার এবং তার বন্ধুর উপর হামলা হয়েছে এবং তাকে শ্লীলতাহানি হয়েছে। আজকে কোন জায়গায় তৃণমূল কংগ্রেসের সরকার চলে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদের এই বিভাগের যে বিষয়গুলো বললাম, তার সাথে সাথে বাংলার সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা বলতে চাই। এসআইআর এখন চলছে। এই এসআইআরকে প্রভাবিত করার জন্য কি ধরনের ব্যবস্থা হচ্ছে আপনারা দেখুন। আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিচ্ছি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট তার রায়ে, যে রায়ের ডেট, সেই রায় আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেই রায়ে স্পষ্ট বলে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তার উপস্থিতিতে কারা কারা বৈঠকে বসবে, যে বৈঠকের মধ্যে দিয়ে এই জুডিশিয়াল অফিসারদেরকে এসআইআর কাজে নিয়োগ করা হবে। আমি 8 নম্বর প্যারা থেকে, অর্ডার এসেছিল 20/2/2026, 20 তারিখে ফেব্রুয়ারিতে। সেই রায়ের 8 নম্বর প্যারা থেকে পড়ছি এবং আপনাদেরকে 8 নম্বর প্যারাটা আমি দেখাচ্ছি। তাতে পরিষ্কার বলছে, আমি গোটাটা না পড়ে অংশটুকু পড়ছি। উই ডাইরেক্ট দ্য চিফ ইলেকটোরাল অফিসার অ্যালং উইথ 1 অথরাইজড সিনিয়র অফিসার অফ ইসিআই, চিফ সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অফ দ্য স্টেট গভর্নমেন্ট, and in presence of learned advocate general of the state and the learned additional solicitor general in Calcutta High Court, to hold a meeting with honorable chief justice tomorrow, that is 21st February 2026। অর্থাৎ কিভাবে এই এসআইআরটা হবে, দ্য মোডালিটিস, আমি প্রথম লাইনটা পড়ছি, সিন্স দ্য মোডালিটিস উইল হ্যাভ টু বি ইভলভ অ্যাট দ্য হাইকোর্ট লেভেল, উই ডাইরেক্ট বলে কারা কারা থাকবে তাতে বলা হয়েছে। আপনাদেরকে নাম বললাম, আবার বলে দিচ্ছি। চিফ ইলেকটোরাল অফিসার এবং তার একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন, চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর জেনারেল ডিজি পুলিশ তিনি উপস্থিত থাকবেন স্টেট গভর্নমেন্টের, আর অ্যাডভোকেট জেনারেল থাকবে স্টেটের, এবং লার্নেড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ক্যালকাটা হাইকোর্ট তারাও থাকবে। এর বাইরে কেউ থাকবে না। আমি বিশ্বস্ত সূত্রের কাছ থেকে খবর পেয়েছি, গতকাল যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে মনোজ পন্ত উপস্থিত ছিল। আমার প্রশ্ন, মনোজ পন্ত তার কোন পদাধিকার বলে এই মিটিংয়ে উপস্থিত থাকেন?
তার উপস্থিতি সম্পূর্ণরূপে বেআইনি, কারণ তিনি চিফ সেক্রেটারি নেই এখন। এইভাবে যারা আনঅথরাইজড পারসন তাদেরকে এই মিটিংয়ে উপস্থিত করে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের উপরে প্রেশার তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে হচ্ছে। এবং আমি মহামান্য সুপ্রিম কোর্টকে আপনাদের মাধ্যমে আবেদন জানাবো পুরো বিষয়টি তদন্ত করে দেখতে। যদি সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়ার সূচি, যে সূচি আপনাদের সামনে আমি পড়ে দেখালাম, ছবি দেখাচ্ছি, এই সূচির বাইরে অন্য অফিসাররা মিটিংয়ে অংশগ্রহণ করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত সুপ্রিম কোর্টের, এবং এফআইআর করা উচিত। মনোজ পন্থের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং এফআইআর করে তাকে গ্রেপ্তার করা উচিত। আমাদের দাবি স্পষ্ট। এইভাবে চলতে পারে না। মামার বাড়ি নয়, পশ্চিমবঙ্গটা মামার বাড়ি হতে পারে ওই উগ্রপন্থীদের জন্য, যারা বলছে যে আমার পরিবার আমরা তৃণমূল করি, যাদেরকে ধরেছি 6-7 জনকে, তাদের মধ্যে থেকে একজন, তাদের মামার বাড়ি হতে পারে। তারা তাই মামা বাড়ি যাই করে ওপার থেকে এপারে এসে বসে পড়ছে বাংলা বা এই বাংলাদেশ থেকে, কারণ তাদের মামারা বসে আছে এখানে। এটা চলতে পারে না, আমরা চলতে দেব না। আমাদের প্রেস কনফারেন্স আমরা এখানেই শেষ করছি, চার্জশিট এখানেই শেষ করছি। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি এবং আমার সাথীরা যারা আছে, আমাদের জেলা সভাপতি। আর এখন যে খবরের দিকে নজর রাখবো, নগর দায়রা আদালতে বোমাতঙ্ক, নগর দায়রা আদালত ওড়ানোর হুমকি, নগর দায়রা আদালতের বিচারককে হুমকি মেল। রাজ্যে একাধিক পরপর কোর্টে হুমকি মেল আসছে। আসানসোল আদালত এবং তারই পাশাপাশি বহরমপুর জজ কোর্ট, সেখানেও হুমকি মেল এসেছে। এবার নগর দায়রা আদালতে বোমাতঙ্ক, আদালত ওড়ানোর হুমকি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, এখন অব্দি কি খবর? রাজ্যের একাধিক আদালত, তার মধ্যে হচ্ছে বহরমপুর রয়েছে, চুচুড়া রয়েছে, আসানসোল রয়েছে এবং একসময় পাশাপাশি কলকাতার সিটি সিভিল কোর্ট অর্থাৎ কিরণ শঙ্কর রায়গড় যে সিটি সিভিল কোর্ট রয়েছে, সেখানকার বিচারকদের কাছে একটি হুমকি মেল এসছে এবং বোমা মেরে সেই আদালত উঠিয়ে দেওয়া হবে, এই মর্মে কিন্তু মেল এসছে। এবং ইতিমধ্যে সিটি সিভিল কোর্টের তরফে বিষয়টি কলকাতা লালবাজার বা কলকাতা পুলিশকে বিষয়টি জানানো হয় এবং একই সঙ্গে হেয়ারস্ট্রিট থানার বিষয়টি মেল সম্পর্কে বিষয়টি জানানো হয়। এরপরই হেয়ারস্ট্রিট থানার পাশাপাশি লালবাজার থেকে পুলিশ ইতিমধ্যে সিটি সিভিল কোর্টে পৌঁছেছে এবং ডগ স্পট তারা নিয়েছে, সেখানে কিন্তু তল্লাশি করে দেখার কিন্তু কাজ শুরু করা হচ্ছে পুলিশের তরফে। এবং তোমায় জানিয়ে রাখবো যে সিটি সিভিল কোর্ট ছাড়াও এছাড়া বহরমপুর, আসানসোল, চুচুড়া এই সমস্ত আদালতেও কিন্তু এই ধরনের কিন্তু হুমকি মেলে কিন্তু এসছে, এই মর্মে কিন্তু পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। অমিত, এখনো অব্দি কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে যে এই হুমকি মেলের নেপথ্যে কারা রয়েছে, কোথা থেকে পাঠানো হয়েছে? দেখো, যে মেল এসছে বা যে মেলটি বিচারকের কাছে এসছে, তাদের তরফে কিন্তু বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং মেলের কপি কিন্তু পুলিশকে দেওয়া হয়েছে। এবং যে আইপি অ্যাড্রেস থেকে মেলগুলো এসছে, সমস্ত আইপি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এটি ভুয়ো নাকি অন্য কোনো কারণে আতঙ্ক তৈরি করার জন্য পাঠানো হয়েছে। সমস্তটা কিন্তু এই মুহূর্তে তদন্তের বিষয় বা তদন্ত করে দেখা হচ্ছে। মূলত যে আইপি অ্যাড্রেসগুলো থেকে মেল এসছে, সমস্ত আইপি অ্যাড্রেসগুলো ট্র্যাক করার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং একই সঙ্গে পুলিশের তরফে সিটি সিভিল কোর্টে ইতিমধ্যে পুলিশ পৌঁছেছে এবং সেখানে তারা তল্লাশি করে দেখছে এই ধরনের কোনো বিস্ফোরক বা বিস্ফোরক জাতীয় কোনো বিষয় সেখানে রয়েছে কিনা, এবং সমস্তটা কিন্তু এক্সামিন করা হচ্ছে পুলিশের তরফে। বেশ, তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। কোথা থেকে এই হুমকি মেল পাঠানো হয়েছে, নেপথ্যে কি কাহিনী, এই মুহূর্তে তদন্ত করা হচ্ছে। তবে শুধুমাত্র নগর দায়রা আদালত নয়, এর পেছনে রাজ্যের একাধিক কোর্টে এই হুমকি মেল, বোমাতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে। আসানসোল আদালতেও বোমাতঙ্ক।